রায়গঞ্জ বাইপাসের দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হলাম। প্রথম পর্বতে তোমরা দেখেছো যে আমি উপরে গিয়ে ভিডিও করেছিলাম, এখন সার্ভিস লেন ধরে অপর প্রান্ত গিয়ে ভিডিও করছি। তার আগে কয়েকটা ইনফরমেশন দিয়ে রাখি। রায়গঞ্জ বাইপাসের মোট দৈর্ঘ্য 12 কিলোমিটার। রূপহার থেকে এই রেল লাইন পর্যন্ত যেখানে কাজ হয়নি এর ডিস্টেন্স 8 কিলোমিটার এবং এখান থেকে শহরাই মোড় পর্যন্ত ডিস্টেন্স 4 কিলোমিটার। এই নিয়ে মোট 12 কিলোমিটার। শুধু রেল ওভারব্রিজের কাজটা বাকি রয়েছে, আর দুটো স্ল্যাব বসে গিয়েছে। আরও হচ্ছে একটা, দুটা, তিনটে, চারটা স্ল্যাব বসানো এখন বাকি রয়েছে। কাজ কিন্তু পুরো দমেই হচ্ছে। কয়েক মাস আগে তোমাদেরকে দেখিয়েছিলাম রায়গঞ্জ বাইপাসের কাজ স্থগিত রয়েছে। এর কারণ হলো এর নিচে বর্ষাকালে জল জমে যায়, এখানে ক্রেন আনা একদমই সম্ভব নয়। ওর জন্য বর্ষাকালে এখানে কাজ স্থগিত ছিল। এখন কিন্তু কাজ পুরো দমই হচ্ছে। 4টি স্ল্যাব এখনও বসানো বাকি রয়েছে। আশা করি খুবই শীঘ্রই এই 4টি স্ল্যাব বসে যাবে এবং রায়গঞ্জ বাইপাস উদ্বোধন হয়ে যাবে। এখানে লক্ষ্য করো কতটা উঁচু রেল ওভারব্রিজটি, অনেকটা উঁচু করে তৈরি করা হয়েছে। এমনি তো জায়গাটি নিচু এবং তা সত্ত্বেও নিচে রেল লাইন রয়েছে, ওর জন্য অনেকটা উঁচু করেই রাস্তাটি করা হয়েছে। আর এই পোর্শনটা একটা আর্চ আকৃতি করা হয়েছে, এটা ইঞ্জিনিয়ারিং মার্বেল বলা চলে, যেন নিজেদের রেল লাইনে কোনো ক্ষতি না হয় ভাইব্রেশন বা কম্পনের জন্য। যাই হোক, এটি দেওয়ার পেছনে কোনো একটি ইঞ্জিনিয়ারিং কারণ রয়েছে, সেটা আমার জানা হয়নি। এবার ব্যাপারটা হলো এরকম দুটো আর্চ হবে, একটা যাওয়ার জন্য একটা আসার জন্য। দুটো 4টা লেন যেহেতু, এর জন্য দুটো আর্চ হবে। একটা আর্চ কিন্তু তৈরি করা হয়েছে, আরেকটা আর্চ এখনও তৈরি করা হয়নি। আমার যে দেখা মতে আর্চ তৈরি করতে মিনিমাম 6 মাস টাইম লাগে। তা সেই ক্ষেত্রে এখন অনেক দিন বাকি রয়েছে উদ্বোধন হতে। আরেকটা জিনিস দেখো, রায়গঞ্জে কিন্তু ইলেকট্রিফিকেশনের কাজ হয়ে গেছে। ট্রেন লাইনের ইলেকট্রিফিকেশনের কাজ অলরেডি হয়ে গেছে এবং ইলেকট্রিক ট্রেন কিন্তু রায়গঞ্জে দৌড়ায়। ঠিক আছে, এই যে তোমার যে আর্চের কথা বললাম, এটা কিন্তু দুটো হবে, কেবল একটা হয়েছে, আর একটা এখনও হয়নি। একটু টাইম লাগবে। একদম মনোরম পরিবেশ, যা চকচকে, কোনো ময়লা আবর্জনা নেই, কারণ এখানে তো ময়লা আবর্জনা ফেলার কোনো প্রশ্নই ওঠে না। সুউচ্চ ক্রেন, বিশাল আকায়। এই দেখো, আমি এখন অপর প্রান্তে চলে আসলাম। অপর প্রান্তে এই ওভারব্রিজটা ধরে একদম ওখানে যাব। এটা হচ্ছে সুভাষগঞ্জের রাস্তা। এই তো আমি চলে আসলাম এখানে সব স্ল্যাবগুলি রাখা হয়েছে। অলরেডি স্ল্যাব মনে তৈরি করেই আসছে গাড়ি করে, এখানে এসে শুধু জুড়ে দেয়। দেখো কত বড় বড় লোহার স্ল্যাব, এর সাথে হাজারো সংখ্যক নাট এবং বল্টু রয়েছে, এর সাথে জুড়ে দেয়। আশা করি খুব সময় লাগবে না, যদি কাজ এরকমই গতিতে চলে। কাজ চলছে, কাজ ভালোই গতিতে চলছে। দেখা যাক এই কাজটি কবে নাগাদ সমাপ্ত হয়। আমরা এখন ধীরে ধীরে সেই অসমাপ্ত জায়গার দিকে যাচ্ছি, যেখানে রেল ওভারব্রিজটি রয়েছে অপর প্রান্ত থেকে। যদিও বলা বাহুল্য, এটি কিন্তু রায়গঞ্জের মোটামুটি এখন পর্যন্ত দর্শনীয় স্থান হিসাবে গড়ে উঠেছে। প্রচুর পর্যটক এই রায়গঞ্জ বাইপাসের মনোমুগ্ধকর পরিবেশ দেখতে আসে। সামনে যে রেল ওভারব্রিজটা হচ্ছে, এটিকে উদ্দেশ্য করে সবাই দেখতে আসে। যদিও রায়গঞ্জে তেমন করে তো কোনো বিখ্যাত স্থান নেই। কুলিক পক্ষীনিবাস বলে একটি দর্শনীয় স্থান রয়েছে আমাদের রায়গঞ্জ শহরে। যখন আমি ছোট ছিলাম তখন দেখতাম কুলিক পক্ষীনিবাসের আশেপাশে অনেক বনাঞ্চল ছিল এবং ঘন জঙ্গল ছিল। এখন তো আস্তে আস্তে বনাঞ্চলের সংখ্যা অনেকটাই কমে গিয়েছে। যদিও সরকার থেকে সরকারি অনুদান আসে বনাঞ্চলকে রক্ষা করার জন্য এবং বৃদ্ধি করার জন্য, সেই টাকাগুলি কোথায় যায় সেটি আমার আজ পর্যন্ত জানা হয়নি, জানারও ইচ্ছা নেই। এছাড়া প্রতি বছর উপকূলীয় এলাকা ও দক্ষিণ এশিয়ার দেশগুলি থেকে বেশ কিছু পরিযায়ী পাখি এখানে উড়ে আসে। এর মধ্যে হলো ইগ্রেট, কর্মোর্যান্ট, নাইট হেরন, ওপেন বিল স্টাক। এইসব পাখিগুলি জুন মাসে সম্ভবত উড়ে আসে। এইসব পরিযায়ী পাখির জন্যই আমাদের রায়গঞ্জ কুলিক ফরেস্টকে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম পক্ষীনিবাস বলা হতো। কিন্তু দেখো তাকে আমরা কি হাল করেছি, এবং শেষ পর্যন্ত আমাদের একটি রাস্তা দেখার জন্য আসতে হচ্ছে। এই রাস্তাকে আমরা দর্শনীয় স্থান বলছি। এর থেকে দুঃখজনক কী আছে? ব্রিটিশরা ভারতবর্ষকে 200 বছর শাসন করেছে, আমরা তার পেছন পেছন ডুগডুগি বাজিয়েছি। এখন ব্রিটিশটা চলে গিয়েছে, ব্রিটিশের জায়গায় অন্য ব্রিটিশ এসেছে, আমরা এখন তার পেছন পেছন ডুগডুগি বাজাই। আমাদের জনগণই এরকমই। আচ্ছা যাই হোক, একটা ভালো বিষয় হলো এই রায়গঞ্জ বাইপাসটি যে রাস্তাটি রয়েছে, সত্যি আমার মন মতোই হয়েছে, কারণ কাজের এতটা নিখুঁত এবং যে মনোবল যে এতটা দৃঢ়, আর প্রত্যেকটা জায়গায় কোনো রকম খামতি রাখেনি। এতে বোঝা যায় যে না, এই অংশের কাজটা অন্য 10টা অংশ মতো হচ্ছে না, ভালোই হচ্ছে। মানে যেগুলো সেন্ট্রাল গভর্নমেন্টের প্রজেক্টগুলি রয়েছে সেগুলো সত্যিকারেই অর্থেই অত্যাধিক ভালো করছে। ঠিক আছে, মানে কোনো টাকা নয়ছয় করছে না। হয়তো একটু টাকা বেশি লাগতে পারে, কিন্তু নয়ছয় হচ্ছে না, কাজে নয়ছয় হচ্ছে না। কেউ দেখে বলবে না যে এটা হচ্ছে নিম্নমানের কাজ, একদম আধুনিক কাজ হচ্ছে। আমি একদম শেষ প্রান্তে চলে আসলাম। এই দেখো সুউচ্চ ভীমকায় ক্রেন, কত বড় এবং সুউচ্চ, কতটা উঁচু তোমরা বুঝতে পারবে
যারা নিচ দিয়ে হাঁটছে যেসব লোকরা, তাদেরকে খুবই ক্ষুদ্র এবং ক্ষুদ্রাতে ক্ষুদ্র মনে হচ্ছে। দেখো ওই যে একজন ব্যক্তি বা ভদ্রলোক হাঁটছেন, তাকে কতটা ছোট মনে হচ্ছে, আমরা কতটা উঁচুতে রয়েছি। এই উচ্চতা প্রাকৃতিক নয়, কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে। তাপবিদ্যুৎ কেন্দ্রে কয়লা দহনের ফলে যে ছাই উৎপন্ন হয়, সেই ছাইয়ের সাথে কোনো প্রকার মাটি মিশ্রণ করে এখানে ফেলা হয়েছে, যেন বর্ষাকালে বা জল পেলে ডেবে না যায়। একদম সিমেন্ট আকৃতি মাটি এটা। আর তোমরা যে আর্চটি দেখতে পাচ্ছ, এরকম আর্চ কিন্তু দুটো হবে, একটা ডান দিকে রয়েছে এবং আরেকটা বাঁদিকে হবে। এটা একদম রেল লাইনের ওপরে থাকবে এই আর্চটি। এই আর্চটি তৈরি করা হয়েছে যেখানে ট্রেনটি দেখতে পাচ্ছ এর ওপরে। এই লোকগুলো যে যাচ্ছে, ভদ্রলোকগুলো খুবই ক্ষুদ্র মনে হচ্ছে। তাহলে আমরা কতটা উঁচু থেকে শুটিং করছি ভিডিও। এই যে হ্যাঁ, তোমরা যে ডান দিকে লোহার পিলার দেখতে পাচ্ছ, এর ওপরেই এই আর্চটি তৈরি করা হয়েছে। তারপরে ক্রেন দিয়ে সরিয়ে নিয়ে ওখানে স্থাপন করা হয়েছে, যেন রেল লাইনের ওপরে কোনো প্রকার কাজ করার সময় লোহা না পড়ে। এমনি হচ্ছে মানুষ বিদ্যুৎ পায় না, ওই মাঠের মাঝখানে হচ্ছে বিদ্যুৎ লাগা রেখে দিচ্ছে, তারপর ল্যাম্প পোস্ট। মানে কানা হলা হলে যা হয় হলো তো। ভাবো তাহলে, ঠিক আছে, দেখো চারদিকে হচ্ছে তোমার অন্ধকার, ওখানে তোমার ল্যাম্প পোস্ট তোমার কোন দরকার? লোক জানে তো, ওটা কিচ্ছু করেনি, ওটা যা মনে হয়। না কোনো বাড়ি আছে, না কোনো রাস্তা আছে ওখানে। ওর সরকারের হচ্ছে পয়সা খাওয়া ধান্দা, আর পাবলিক হলো কানা হলো। এখানে যে তোমরা চারটি লোহার পিলার দেখতে পাচ্ছ, এর উপরে আর্চটি তৈরি করা হয়েছিল, তারপরে সরিয়ে নিয়ে রেল লাইনের উপরে প্রতিস্থাপন করা হয়েছে।